তো গুজরাট টাইটেন্স ভার্সেস ইন্ডিয়া আফগানিস্তানের ম্যাচ কিন্তু শেষ হয়ে গেছে। বলবো না তো কি বলবো ভাই, তুই এখানে দেখ গুজরাট টাইটেন্সের কারা কারা ছিল আজকের মাঠের মধ্যে। প্রসিদ্ধ কৃষ্ণা, শুভমন গিল, গুরনুর ব্রার, রাশিদ খান, আর কাকে সিরাজ খেললে সিরাজ থাকতে হলে, ওয়াশিংটন সুন্দর, কাকে কাকে আর গুজরাট টাইটেন্সেরই তো খেলা ছিল এটা নাকি। তো যাই হোক মজাক সাইডে, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়া যেটা আমরা আশা করেছিলাম, এখানে ইন্ডিয়া পরিষ্কারভাবে জিতে গেছে। একটা ভালো ফাইট দিতে পারতো আফগানিস্তান, যেটা কিন্তু হলে আফগানিস্তান প্রথম ম্যাচ জিততো ইন্ডিয়ার এগেনস্টে গিয়ে। এত সুন্দর একটা টিম ছিল, ইন্ডিয়ার ইয়াং টিম ছিল, ভালো কিন্তু সুযোগ ছিল আফগানিস্তানের কাছে। তো এখানে কিন্তু ইন্ডিয়া জিতে গেছে। সেই KL রাহুল এসেই আবার জেতালো। সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমরা দেখছি যে KL রাহুল কিন্তু ইন্ডিয়াকে 5 নম্বরে খেলিয়ে ইন্ডিয়ার যে ব্যালেন্স টিমটার মধ্যে, সেই ব্যালেন্সটা কিন্তু ভাই বজিয়ে রেখেছে। তো ম্যাচের মধ্যে যদি আমরা আসি, ম্যাচ প্রথমে ভেবেছিলাম হবে না। ধর্মশালার ওয়েদার কন্ডিশন আমরা বলেছিলাম অলরেডি যে ধর্মশালার ওয়েদার এখন যে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখানে কেন রাখলো জানি না, এরকম ওয়েদার ফোরকাস্ট তো আগে পেয়েই যায়, ঠিক আছে। তো এখানে তার সাথে সাথে ধর্মশালার ময়দানে খেলার বলতে গেলে যে বৃষ্টির জন্য ক্যান্সেল হওয়ার পরেও কিন্তু শেষমেশ গিয়ে হয়েছে। 6:32 অবধি টাইম ছিল, তার আগে শুরু হয়ে গেছে। মোটামুটি এটা T20 গেমের মতোই 25 ওভারের খেলা হয়েছে। তার জন্য গ্রাউন্ড স্টাফকে ধন্যবাদ দিতে হবে। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা একটা লাগভাগ সেঞ্চুরি 84 রান হয়ে গেছিল, আর একটা রহমতুল্লাহ গুরবাজের ক্রেজি ইনিংস আমরা দেখতে পেয়েছি। 48 বলে 100 ইনিংস। এর জন্যই বলছিলাম যে আফগানিস্তানের কাছে সুযোগ ছিল। হ্যাঁ, তো প্রথমে টস হয়, টসের মধ্যে এখানে জিতে স্বাভাবিক ব্যাপার, এইরকম ওয়েদার কন্ডিশন ছিল, এখানে থাকলে যে জিতবে সে বোলিংই নিত। ইন্ডিয়াও টসে জিতেছে, বোলিংই নিয়েছে এখানে, কারণ যদি ডিএলএস মেথডে আসতো লাস্টে। আর আজকাল এখন যা চলছে সব ডিএলএস মেথডেরই চলছে। অলরেডি বৃষ্টি পড়ে গেছে, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও চলছে। তো যাই হোক, এখানে টসে জিতে কিন্তু ইন্ডিয়া প্রথমে বোলিং নিয়েছে। বোলিং নেওয়াতে দুটো টিমের মধ্যে যদি বলি টিমের কথা, দুখানা ডেবিউট্যান্ট কিন্তু আমরা দেখতে পেরেছি আজকে। মানে আমার কাছে তো এটা ভাই শক ছিল, আমার কাছে এটা শক ছিল। আমরা এর আগেও যখন প্রিভিউ আর কি প্রেডিক্ট করেছিলাম যে এখানে কিন্তু প্রিন্স যাদব শুধু ডেবিউ করতে পারে। আমি মানলাম প্রিন্স যাদব না, তো তার বদলে গুরনুর ব্রার, লাইক ফর লাইক একদম দুজনে হয়, একটা ফাস্ট বোলার আসবে মোহাম্মদ সিরাজের জায়গায়, মধ্য কথা। কিন্তু এইখানে হর্ষ দুবেকে খেলালো, এটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল। আমি সারপ্রাইজ হতাম না যদি বিশ্বকাপ 2028 হতো, মানে ওয়ার্ল্ড কাপ। আমার এখানে হাতে আর সামথিং কটা ম্যাচ, ঠিক আছে, বা সামথিং কটা সিরিজ হতে চলেছে, কারণ 2027 কত অক্টোবর, ঠিক আছে, কতগুলো ম্যাচ আছে হাইয়েস্ট খুব জোর গেলে, যেখানে আমার রিজার্ভ বেঞ্চে কুলদীপ যাদবের মতন মানে স্ট্রং, কুলদীপ যাদবকে খেলালো না কেন? সেটাই মানে ওইটা আমার বিগ কোশ্চেন। কুলদীপ যাদবের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, হ্যাঁ কোনো একটা রিজন থাকতো যে ওর হচ্ছে চোটে রয়েছে কোনো রকম, ডাউটফুল আর কি মোদ্দা কথা, তো একটা এই ম্যাচটা খেলালাম না, ঠিক আছে, এরকম কিন্তু না। কুলদীপ যাদবের ফর্মের জন্য কিন্তু কুলদীপ যাদবকে খেলানো হয়নি এই ম্যাচের মধ্যে। ফর্ম কি জিনিস, ফর্ম কি মানুষকে কুলদীপ যাদবের মতো প্লেয়ারকে নিয়ে ফর্ম নিয়ে কনসার্ন হয় কখনো? সেটাই কখনো হয়? তারপর ওডিআই এর মতো প্লেয়ার খেলাতে যেখানে 10টা ওভার পায় ফর্মে ফেরত আসার জন্য, মানে এটা আমার কোনো মতেই আর কি, কোচ হোক ম্যানেজমেন্ট হোক, অবশ্যই এটা কোচের, অবশ্যই কোচের এটা, ঠিক আছে, নাহলে এত বড় ডিসিশন ক্যাপ্টেন একা নিতে পারে না। এখানে তুমি স্কোয়াডে রেখেছো, ঠিক আছে, একজন স্টার প্লেয়ারই বলবো, ইন্ডিয়ার 1 নাম্বার বোলার, তা সেখানে তুমি হর্ষ দুবেকে ঠিক আছে রিজার্ভ বেঞ্চে রেখে দিতা, ঠিক আছে, ওদেরকে পরবর্তী জেনারেশনের জন্য তো অবশ্যই তৈরি করতে হবে, এটা সব বুঝলাম, আমি সব মানলাম যে তৈরি করতে হবে হর্ষ দুবেকে পরের জেনারেশনের জন্য। আমরা বুঝছি কুলদীপ তো এখনো ইয়াং রয়েছে, কুলদীপকে নিয়ে প্রবলেমটা কোথায়? আমার কথাটা হচ্ছে ওইখানে কিছু প্লেয়ার আছে না ভাই, ওই যে বললাম না, মানে কুলদীপ যাদব হোক বা আরো কিছু প্লেয়ার হোক, মানে #আনলাকি, ঠিক আছে, কিছু প্লেয়ার চাহাল আরো আছে, ঠিক আছে, আমি বুঝলাম যে মোহাম্মদ শামি, ঠিক আছে, কি করতে চটে থাকে, এড়িয়ে থাকে। তো যাই হোক, এটা কিন্তু সারপ্রাইজিং ছিল আমাদের কাছে। আর আরেকটা যেটা সারপ্রাইজিং ছিল, আমাকে ফ্যান বানিয়ে দিয়ে গেছে আজকে গুরনুর ব্রার। এই যা বোলিং করেছে, আমি সত্যি বলছি আমি জানতাম না যে গুরনুর বলের বোলিং স্পিড যে 145-এর উপরে অল টাইম, কিন্তু ভাই কনস্ট্যান্ট বল করে যাচ্ছে 145, 147, 148 মানে আমরা প্রথমে কন্টিনিউ। প্রিন্স যাদব এরকমই আর কি 30-35 কি 40, কিন্তু ওর থেকে ভাই যে আমি সিরিয়াস অবাক হয়ে গেছি যে দুইজনে, এই তোর গুরনুর ব্রারের এত স্পিড, তারপরে একটা সুন্দর জিনিস দেখ, ও শুভমন গিল, আর্শদীপ সিং, ওরা ছোটবেলা থেকে একসাথে পাঞ্জাবের টিমের হয়ে খেলে আসছে। ক্যাপটা কার থেকে পেলো? শুভমন গিলের থেকে। কে? ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন, ইন্ডিয়ান ওডিআই ক্যাপ্টেন, ঠিক আছে, এখন ওর বন্ধুর থেকে ক্যাপ পাচ্ছে।
তার উপরে আবার একটা আরো উপরের জিনিস কি, ওর যখন বল করলো ওর ফার্স্ট উইকেটে যে ক্যাচটা ধরলো সেটাও কিন্তু শুভমান গিলই ছিল। কি সুইট একটা মোমেন্ট বলতে না, ওদের মধ্যে বন্ডিংটা ভাই ফার্স্ট ওভারে হেভি এসে ছিল, ব্রেক হেভি থ্রু দিয়ে ছিল। দিয়েছে একদম, এসে গুরনুর ব্রার এসে যেমন বলের স্পিড। তবে আমি এটা শুনছিলাম যে ও আজকে যেটা বলটা করেছে 3 উইকেট পেয়েছে, কিন্তু হর্ষ দুবেও 3 হ্যাঁ, উইকেট হ্যাঁ, পেয়েছে, আর হচ্ছে কিন্তু গুরনুর গুরনুর ব্রারও। ব্রারও কিন্তু 3 উইকেট পেয়েছে ডেবিউতে, তাও আবার এত বড় একটা ডেবিউ হ্যাঁ, হয়েছে ওদেরকে। ঠিক আছে, বেশি বল করেনি, 4 ওভার 5 বল করেছে, হ্যাঁ, বেশি মানে বল করেনি। প্রত্যেক এক একজনের 5 ওভারে করে হ্যাঁ, ছিল আর কি। এটা জানিস কি তুই, এই গুরনুর ব্রারি 2025-এ এই কলকাতা বলছি ইন্ডিয়ান টিমের টেস্ট টিমের সঙ্গে কিন্তু যুক্ত ছিল হিসাবে, তোর কি বলে নেট বোলার হিসেবে। Net bowler কোহলি রোহিত এদেরকে বল করে গেছে কিন্তু সেই সময় যখন ওরা রিটায়ারমেন্ট নেয়নি। আরে কুছ তাহলে তো কিন্তু বাত হ্যায়। তাহলে এখানে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে আগে থেকে বোঝা যাচ্ছে। আর যেটা আমি বলতে নিয়েছিলাম, ওর কিন্তু এটা লেন্থ এটা না, আমি কার কমেন্টে শুনছিলাম, পীযুষ চাওলা নাকি সামথিং এরকম কারোর হবে একটা, যে ও বলছে যে ওর কিন্তু লেন্থ এটা না, ওর লেন্থ হচ্ছে আগে বল করো, যেটা হচ্ছে তোর পুরোপুরি সুইং করা, হ্যাঁ, সুইং এর সাথে স্পিড। আজকে যেটা বল করেছে পুরোপুরি গতি বেশি দেওয়ার জন্য আরো আর কি ব্যাক ফুটে, মানে তোর ব্যাকওয়ার্ড প্ল্যান হতে এক হচ্ছে প্ল্যান হতে পারে, হ্যাঁ। আর দুই হচ্ছে তোর যে আমি পডকাস্ট মানে ওয়েদারের টেস্ট টিমে তো সিলেক্ট হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, টেস্ট টিমে আমি ওকে দেখবো সামনে টেস্ট ক্রিকেটে, যে ওকে বল করতে দেখতে চাই আমি হ্যাঁ। গুরনুর ব্রারকে। আমার এটা কিন্তু এখন সব থেকে বেশি এক্সাইটমেন্ট রয়েছে, গুরনুর ব্রার বল করবে আমি টেস্ট করেছে ভাই, ক্রিকেটে। হ্যাঁ, সারপ্রাইজ করেছে স্পিডে ভাই, হ্যাঁ। সত্যি তাই, তো- মানে আমরা আশা করতে পারিনি। আচ্ছা আমাকে একটা কথা বল, ঠিক আছে, এইখানটায় গুরনুর ব্রার যে আসলো টিমের মধ্যে, প্রিন্স যাদব আসলো না, এটা জাস্ট আমার একটা ওপিনিয়ন, ঠিক আছে, এখানে কোনো ইয়ে নেই। গুজরাট টাইটান্সের ওর প্লেয়ার, ওর স্টেটের প্লেয়ার, স্টেটের প্লাস player, গুজরাট হ্যাঁ, টাইটান্সের হ্যাঁ, প্লেয়ার। শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন কি ওর পার্সোনাল বায়াস থাকতে পারে ওর উপরে? দেখ, যে আমার টিমের হতে পারে, হতে পারে, ক্যাপ্টেন, কিন্তু আমরা এটা দেখে হ্যাঁ, এসেছি হতে পারে। যখন MS ধোনি খেলেছে, অবশ্যই। তখন MS ধোনির চেন্নাইয়ের টিম কিন্তু অবশ্যই। পুরো একদম সুরেশ রায়না থেকে শুরু করে, সুরেশ হ্যাঁ। রায়না তো যোগ্য, মোহিত শর্মা, হ্যাঁ, বদ্রীনাথ সব কিন্তু এসে কিন্তু ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান খেলেছে, টিমে এরকম খেলে ধরনের গেছে। প্লেয়াররা। হতে পারে। তাহলে কিন্তু এখানে এটাও হতে পারে, ঠিক কিছু আছে, কিছু player আছে, সূর্য কুমার যখন হ্যাঁ, খেলেছে, হ্যাঁ। তিলক বর্মার মতো প্লেয়ারকে ইন্ডিয়ান টিমে খেলিয়েছে। এটা হয়। এই জিনিসটা ভাই ক্যাপ্টেন এটা হয়। ইনফ্লুয়েন্সও থাকে। আপনারা জানান আপনাদের কি মতামত এটা এটা হয়। নিয়ে, যে এটা হয় কিনা, আপনারা খেয়াল করেছেন কিনা এর আগে। তো ম্যাচের উপরে আসি সবার প্রথমে। ম্যাচ আফগানিস্তানের স্টার্ট কিন্তু খুব একটা ভালো হয়নি না। বলতে গেলে, ঠিক আছে। প্রথম দিকে উইকেট ইব্রাহিম জাদরানের উইকেট পেয়ে গেছে, গুরনুর ব্রার আর মিলে, আশদীপ সিং মিলে, দুজনে মিলে এসে ওখানে রহমত শাহের উইকেট, তারপরে জাদরানের উইকেট, সাদিকুল্লাহ আটালের উইকেট সব পেয়ে গেছে। কিন্তু একটা প্লেয়ার ছিল যে একটা দিকে কিন্তু পুরোপুরি দাঁড়িয়েছিল, ওর সেটা জন্য হচ্ছে এত দূর রহমতুল্লাহ গেছে। গুরবাজ। T20 ব্যাটিং এর যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু গুরবাজ আজকে দেখিয়েছে। দারুণ দারুণ। মানে তুই শটগুলো আমি দেখছিলাম শুধু, মানে ডাউন দ্য গ্রাউন্ড থেকে শুরু করে অন দ্য রাইজ যে শটগুলো মারছিল দেখার মতো। গুরবাজের ব্যাটিং আমার খুব ভালো লাগে। না, আমরা অবশ্যই। বলেছিলাম যে হ্যাঁ, প্লেয়ার টু ওয়াচ আউট ফর, কিন্তু এর হ্যাঁ, মধ্যে থাকতে পারে, গুরবাজ গুরবাজ রয়েছে। থাকতে পারে। কারণ হচ্ছে জাদরান, আমি এটাও বলছি জাদরান এর পরের ম্যাচগুলোতে খেলবে, 50 ওভারের ম্যাচ তো এরপরে হবে, এরপরে তো আর এরকম ক্যান্সেল নাও হতে পারে। তো যেমন এখানে আজকে সেঞ্চুরি মেরে গেছে 48 বলে, এটা মনে হয় 4th ফাস্টেস্ট সেঞ্চুরি মনে হয় ওডিআই ক্রিকেটের ইতিহাসে। তো জয়েন্ট ফাস্টেস্ট, হ্যাঁ জয়েন্ট ফাস্টেস্ট 50 কিন্তু হ্যাঁ, কিন্তু এই রানটা কিন্তু আরো কিন্তু হ্যাঁ, মোটামুটি হ্যাঁ। 240-45 আরামসে যেত, আরামসে। শাহিদি ওর সঙ্গে তো ভালো কেউ, সাপোর্ট হ্যাঁ, দিয়েছে, কেউ, কিন্তু মুখ্যম টাইমে আউট হয়ে গেছে। মোক্ষম time আর out কোনো হয়ে গেছে। বোলার, ওদের রান ছিল 140 রানে 3 উইকেট, সেখান থেকে তার পরের 50 রানের মধ্যে 7 উইকেট 7 ফেলে উইকেট দিয়েছে। পড়ে ইন্ডিয়া গেছে। কামব্যাক করেছে ওই জায়গাটায়, সেটা আমি মানছি, ঠিক আছে। কিন্তু ওরা ওখান থেকে চাইলে শাহিদির পরে আরো ভালো ভালো প্লেয়ার ছিল, এমন না যে কেউ খেলতে পারেনি, inexperienced আটাল player। থেকে শুরু করে, আটাল ফাটাল তো আগে আউট হয়ে গেছে, কিন্তু তারপরে যারা ছিল যেমন মোহাম্মদ নাবি, নাবি, তারপরে হ্যাঁ। হচ্ছে তোর ওমর জাই, ঠিক আছে, এই ধরনের প্লেয়াররা, রাশিদ খানকে তাও আমি বাদই দিলাম এখানে, হ্যাঁ, ঠিক আছে। এই ধরনের প্লেয়াররা যদি এসে ওরা একটু নিজের দায়িত্বটা পালন করতো এখানটায়, তাহলে কিন্তু T20 গেমই তো হয়ে গেছিল না। ওটাই, হ্যাঁ। গুরবাজকে একা দায়িত্ব নিতে হলো বলে এখানে আউট হলো, নাহলে কিন্তু অবশ্যই। গুরবাজ আউটও হতো না এখান থেকে, ঠিক আছে। তো এখানে আফগানিস্তান এই ট্রিকটা মিস করে গেছে, এখানে পরিষ্কার হিসাব। ইন্ডিয়া কিন্তু এখানে বিপদে পড়ে গেছিল, যে বোলিং নিয়ে আর কি বলতে গেলে, ওই জায়গাটায় যদি 140-এর পরে যদি এই উইকেটগুলো না ফেলতে পারতো, তাহলে কিন্তু এখানে মুশকিল হয়ে বললাম তো, যেত। 240-45 হয়ে গেলে না, ইন্ডিয়াকে আরামসে মানে ফাইটে ফেলে হ্যাঁ, দিত। 10 করে লাগবে 25 ওভারে, হ্যাঁ। 20 ওভারে একরকম মাথায় থাকে যে আমার 10 করে, আমার এটা আমার ওটাই। এখনকার দিনে স্ট্যান্ডার্ড এটা। কিন্তু 25 ওভারে 250, এটা কিন্তু অন্যরকম ভাবে হিট করবে, এটা কিন্তু অবশ্যই। উইকেট যাই হোক, টেকানোর ব্যাপার হ্যাঁ। আছে, উইকেট টেকানোর ব্যাপার আছে। তো যাই হোক, এখান থেকে হ্যাঁ, কামব্যাক হ্যাঁ। করেছে ইন্ডিয়া, 194-তে গুটিয়ে দিতে পেরেছে, ঠিক আছে। তারপরে 194 রান আজকের ডেটে দাঁড়িয়ে
25 ওভারে 20 ওভারও 25 ওভার বাদই দিলাম 20 ওভার তার উপরে কারা আছে তুই একবার দেখ কারা আছে শুভমান গিল, ঈশান কিষান, রোহিত শর্মা কিন্তু আজকে শুরু করেছিল শুরু করেছিল 16,000 রান কমপ্লিটও করলো, যেটা আগের দিন বললাম যে 6 রান বাকি ছিল। ইন্ডিয়ান ওপেনার সব থেকে বেশি মানে সচিন সেহবাগকে পুরো পিছনে ফেলে দিয়ে একদম ভাই 16,000 রান হিটম্যানের কিন্তু কমপ্লিট হলো এখান থেকে। তারপরে হচ্ছে তোর কি বলে শুভমান গিল আর ঈশান কিষানের আসলো, পার্টনারশিপ আসলো খুব সুন্দরভাবে 70-80 রানে একটা পার্টনারশিপ করে দিল দুজনে মিলে। শুভমান গিল আর ঈশান কিষান দুজনেই ভাই এখন স্বপ্নের ফর্মে। আমরা বলেছিলাম যে গডস ফেভারিট চাইল্ড এখন চলছে ঈশান কিষান, কিন্তু ঠিক আছে আউট হয়ে গেল মুখ্যম টাইমে ঈশান কিষান। তবে আমি এটুকু শিওর এই সিরিজের মধ্যে একটা সেঞ্চুরি ঈশান কিষানের নামে রয়েছে অবশ্যই। 3 নম্বরে যদি খেলবে তো অবশ্যই সেঞ্চুরি। দেখ ওডিআই এমন একটা ফরম্যাট না, ঠিক আছে, এদের জন্যই তৈরি। তা টি-20 তে আমি বিশেষ করে শুভমান গিল, তুই শুভমান গিলের তুই স্ট্যাটস আমি বলে দিচ্ছি, তারপর তুই বল কথাটা। শুভমান গিলে বর্তমানে প্রথম কথা তো ফার্স্ট টেস্ট 3,000 রান কমপ্লিট করলো, ঠিক আছে না সেকেন্ড ফার্স্ট টেস্ট শুভমান গিল 3,000 রান কমপ্লিট করলো, যেটা হচ্ছে তোর ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এমন না যে ইন্ডিয়ার হয়ে শুধু, ঠিক আছে। তো সেকেন্ড ফার্স্ট টেস্ট কমপ্লিট করলো, টোটাল 62টা ম্যাচ খেলেছে, 62টা ম্যাচের মধ্যে 8টা সেঞ্চুরি রয়েছে, 18টা হাফ সেঞ্চুরি রয়েছে, বুঝতে পারছিস তার মানে 18টা হাফ সেঞ্চুরি 8টা সেঞ্চুরি এইটুকু ক্যারিয়ারের মধ্যে। না আমি গিলকে ঠিক আছে ক্যাপ্টেন তো আছেই, ব্যাটসম্যান ওডিআইতে আমি বহু দূর অবধি দেখছি, হ্যাঁ আমি এটা মনে করি, বলছি না আমি এটা অ্যাজ এ ব্যাটসম্যান। কারণ হচ্ছে যদি বিরাট কোহলির রেকর্ড ভাঙার মতো কেউ আসে, তো সচিন ধারে কাছেও যদি যায় তাহলে কিন্তু এটা শুভমান গিলই ছিল। আর ওডিআই তো এখন সেরকম হয় না আগের মতো, আর যে এখন আমরা বলবো যে এটা করেই দেবে পরে, ওডিআই হয় না, এটা কিন্তু এদের ভাগ্যে নেই। মুদ্রা কথা হচ্ছে এদের ভাগ্যে নেই যে এরা এত করতে পারবে, নাহলে শুভমান গিলের মধ্যে ফুল পোটেনশিয়াল ছিল বিরাট কোহলির লেভেলের মতো ওডিআই প্লেয়ার হওয়ার। এটা মাইন্ড করবেন যে ওডিআই অ্যাজ এ ওডিআই বা আমি টেস্ট প্লেয়ারের কথা বলছি কেন না বলছি স্টেট ব্যাট, ঠিক আছে, কিছু কিছু প্লেয়ার আছে যারা নিয়েছে, একটাই কথা আছে সেটা হচ্ছে এলিগেন্স, শর্ট সিলেকশন, দারুন ভাই, পোয়েট্রি ইন মোশন বলে না, এটা হচ্ছে তোর শুভমান গিলের খেলা দেখতে এরকম লাগে, যে ড্রাইভটা মারে, ঠিক আছে, শুভমান গিলের খেলায় কিন্তু অন্যরকম। এই জন্য তো বললাম যে মানে তোর বিরাট কোহলির পর ওডিআই যদি কোনো ফ্যান হয়ে থাকি আমরা হয়তো গিলের হতে চলেছি ভাই। আর ঈশান কিষান এখানে খেলা মানে কি বলতো, ঋষভ পান্তের পুরোপুরি এখানে ক্যারিয়ার শেষ, ওডিআই ক্যারিয়ার পুরোপুরি ওডিআই ক্যারিয়ার শেষ। কারণ কেএল রাহুল ফার্স্ট উইকেট কিপার ব্যাটসম্যান, ফার্স্ট চয়েস, যেহেতু এখানে কোহলি নেই, কোহলি থাকলে ঈশান কিষান খেলতে পারতো। আর আমরা এটাও বলেছিলাম যে ফার্স্ট কিপার কিন্তু ঈশান কিষানকে দেখছে, হ্যাঁ অবশ্যই ঈশান কিষানকে, আর অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে কিন্তু খেলবে। আর কেএল রাহুল তো দলে জায়গা হতো না, তাই ঠেকনো দেওয়ার জন্য। এরপরে দেখবি যখন কোহলি এরা চলে যাবে, যেটা বলতে খুব খারাপ লাগে, ঠিক আছে, যারা যখন চলে যাবে তখন ঈশান কিষানের মতো প্লেয়ার চলে আসবে, তখন আর কেএল রাহুলকে কিপিং করতে হবে না, তখন ওদের তো ক্যারিয়ার সবে শুরু, ঠিক আছে। আর আমার মনে হয় 2027-এর পর দেখ, বলতে ওই যে তুই বললি খারাপ লাগে, এটা মানে উচ্চারণ করতে চাই না, ওরা যাতে আরো 5-7 বছর গেলে হবে না, মানে রোহিত আর কোহলির জায়গাটা কিন্তু এরাই পূরণ করবে, না আর ঋষভ পান্তের জায়গাও মোটামুটি গেল এখান থেকে, আর কোনো রকম চান্স নেই। টেস্ট ছাড়া আমি মনে হয় কিছুতে দেখতে পাচ্ছি না, আর কিছুতে দেখতে পাচ্ছি না এখন বর্তমানে। টি-20 তে কোনো চান্স না, কোনো চান্স। শ্রেয়াস আয়ার এখানে এসে আমি মনে করি যদি শ্রেয়াস আয়ার পাকনামি ধৈর্য কম, আমি শ্রেয়াস আয়ারের গেমটা না, একটা আমি 2023-এর ওয়ার্ল্ড কাপের সময় একরকম দেখেছিলাম যে একটা ধরে এক জায়গা থেকে দায়িত্ব নিয়ে খেলা, সেটাই বিশেষ করে যখন টি-20 তে ও নিজেকে প্রমাণ করার চেষ্টা করলো 2024-এর থেকে, সেই সময় থেকে কিন্তু শ্রেয়াস আয়ারের অ্যাপ্রোচ পুরো চেঞ্জ হয়ে গেছে। হয়তো স্ট্যাটস দেখলে বুঝতে পারবেন না, কারণ হচ্ছে তার আগে স্ট্যাটস হেভি ছিল, তার জন্য হয়তো ওটা এখন হয়ে গেছে, তো সামঞ্জস্য একরকম হয়ে গেছে, কিন্তু তারপর থেকে কিন্তু ওর ঢাল চাল আর কি যেটাকে বলে, সেটাই তো আজকের খেলাটা দেখ না, আরে ভাই পার্টনারশিপের দায়িত্ব করে ম্যাচটা জিতিয়ে বেরো, তোকে তো ভাই চার মেরে তো আমি কিছু প্রমাণ করতে চাইছি না, অ্যাজ এ টিমে চান্স পেয়েছিস, ঠিক আছে, সেখানে তুই পার্টনারশিপ বিল্ড কর না। তুই এটা ভাবিস একটা শর্ট মেরে আউট, তুই এটা ভাব যদি শ্রেয়াস আয়ার এরকম ভাবে একটা ম্যাচ, আমি এটা নিয়ে জাজ করছি না, আমি জাস্ট একটা থট আসলো বলে বলছি, যদি শ্রেয়াস আয়ার যদি ফ্লপ করতে থাকে না, 1 সেকেন্ডও লাগবে না ঋতুরাজ গায়কোয়াড়ের 4 নাম্বার বসে রয়েছে ভাই, বসে রয়েছে 1 সেকেন্ড, কারণ ঋতুরাজ গায়কোয়াড় এখন রিজার্ভ করে ভাই, রিজার্ভ করে, ও যে কোনখান দিয়ে বাদ হলো এটা আমরা ভাই বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু শ্রেয়াস আয়ার থাকতে এত সহজে পাবে না, ও যেই সিজন দিয়ে এসেছে 2023-এর ওয়ার্ল্ড কাপে না,
তুই ভাব 4 নম্বরে নেমে 500 রানের উপরে সিজন, 3খানা সেঞ্চুরি, কার আছে এরকম 4 নম্বরে? যত 4 নম্বরের সমস্যা 2019-এ ছিল সব মিটিয়ে দিয়েছিল শ্রেয়াস আয়ার এসে। তো যাই হোক, লাস্টে গিয়ে সে আবার কে এল রাহুলকে আসতেই হলো, ঠিক আছে। রানা বল বাকি ছিল, সেখান থেকে 19 বলে 39 রানের একটা ইনিংস খেলে গেছে। সেই 150 রান যে আইপিএলে করেছিল সেই সেম অ্যাটিটিউড নিয়ে কিন্তু খেলে দিয়ে গেল এখানে। নাহলে গিলের কিন্তু এখানে সেঞ্চুরি ছিল, আজ 18 রান বাকি ছিল, 84 রান তো হয়েই গেছিল, ঠিক আছে। তো এই অ্যাকচুয়ালি দেখ, কে এল রাহুল থাকলে না, মানে আরেকটু যদি মানে একটু ধরে খেলতো না আজকে, তাহলে গিলের সেঞ্চুরি পাক্কা ছিল। হ্যাঁ, ওটাই তো বললাম। আর মাত্র কয়েকটা রান বাকি। ঠিক আছে, হবে হবে হবে। এই ম্যাচগুলো কেমন বলতো, আফগানিস্তানের সাথে ম্যাচ তো বেশি কিছু বলার থাকে না, কারণ ওয়ান সাইডেড ম্যাচ হবে, জানা কথা এগুলো, ঠিক আছে। তো আমাদের রিভিউ এইটুকুই ছিল, সেকেন্ড ম্যাচে দেখা যাক কি হয়। আমি চাইবো যাতে আফগানিস্তান এখান থেকে কামব্যাক করে, ঠিক আছে। গুরবাজের মতো এরকম প্লেয়াররা উঠে দাঁড়াক, আরো দেখতে ভালো লাগে, একটা ম্যাচ দেখতে ভালো লাগে। তো এটাই আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম যে ভাই বা আফগানিস্তান একতরফাই ম্যাচ হবে, এই সম্বন্ধে একতরফাই ম্যাচ হয়েছে। তবে ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে হ্যাঁ আজকে, সেটাই এখানে বলতেছিলাম যে আগের ম্যাচ যেটা হয়েছে আমাদের ওমেন্স ক্রিকেট টি20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়ার স্টেক কিন্তু অনেক উপরে আছে। ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, এই একটা কিন্তু তকমা নিয়ে এসছে, ঠিক আছে। এখান থেকে ইন্ডিয়ান টিম ভাই পুরো সেট আছে। আমার যেটা মানে মনে হয় 16টা খেলা হয়েছে, তার মধ্যে 13টা আমরা আগে আছি, আর 3টে মাত্র ওরা জিতেছে, ঠিক আছে। তো এখান থেকে বোলাররা বল, রেণুকা, তারপরে হচ্ছে তোর ইয়াস্তিকা ভাটিয়া বল, তারপরে হচ্ছে তোর ওই আর কি যেন নামটা ভুলে গেলাম, পাটিল বলে ওরা আছে। আর ব্যাটিং এ তো আগাগোড়াই ভালো ইন্ডিয়ান টিম, রিচা ঘোষ হেভি খেলছে, ঠিক আছে। কিন্তু জানিস তো, হ্যাঁ শীতে মানে এক্সপেক্টর হতে শেফালি ভার্মা কিন্তু ভাই বিশেষ করে ওয়ার্ল্ড কাপের পর থেকে যে কনফিডেন্সটা পেয়েছে। পাকিস্তানের টিম ভাই ঝুপে টিকবে না, না মেন্স টিম না ওমেন্স টিম, আমরা আবার হারাবো নেই, ঠিক আছে, আবার হারাবো, ঠিক আছে। আর ওদিকে ইম্পর্টেন্ট একটা খেলা, মানে এখন ভিডিও বানানোর চক্কর যখন চলছে তখন শেষ হলো, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ম্যাচ। অস্ট্রেলিয়া কিন্তু সাউথ আফ্রিকার সঙ্গে অস্ট্রেলিয়া জিতে গেছে এরা সুন্দরভাবে। তো উইমেন্স ওয়ার্ল্ড কাপকে আপনারা এটা জানেন যে উইমেন্স ওয়ার্ল্ড কাপের তথ্য আপনারা জানতে চান কিনা, তাহলে আপনারা আমাদের ভিডিওর মধ্যে আমরা ইনক্লুড করব সেইভাবে করে, কারণ আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু আমরা যদি আপনাদের একটুখানি সাপোর্ট পাই না, হ্যাঁ টোটালি আপ টু ইউ, যদি 5-6 জন যদি কমেন্ট করুন, হ্যাঁ আমরা অবশ্যই বিশেষ করে ইন্ডিয়ার খেলাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকের মতো এটুকু রাখছি। ভিডিও ভালো লেগে থাকলে যাওয়ার আগে একটা লাইক ঠুকে দিয়ে যান, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর বেল নোটিফিকেশনটা দাবি দেবেন যাওয়ার আগে। আজকের মতো এটুকু রাখছি, গুড বাই।